আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত বইয়ের ধারাবাহিকতায় আমি এখন আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত নিয়ে। তথ্য ও উপাত্তের আগে বেসিক যে ইনফরমেশনগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে নিয়ে এর পরবর্তীতে তোমাদেরকে অনুশীলন সমাধান দিব। এই ভিডিওতে আমরা আগে এই যে বেসিকগুলো আছে লেখাগুলো একটু করে পড়ে নিব এবং ধারণা নিব কিভাবে করতে হয়। পুরো অনুশীলনের তোমাদেরকে সৃজনশীল সমাধান থেকে শুরু করে সবগুলো অঙ্কের সমাধান তোমাদেরকে দিব। চলো আমরা দেখে নিই। আমরা আগের শ্রেণীতে জেনেছি পরিসংখ্যান হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, যা সংখ্যার উপস্থাপনযোগ্য তথ্য ও উপাত্তকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে উপাত্তগুলোর মধ্যে তুলনাকরণ ও সমজাতীয় উপাত্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গভাবে সংখ্যাবাচক ব্যাখ্যা দেয়। পরিসংখ্যানে উপাত্তসমূহের বিবরণ এক নজরে চট করে বোঝার জন্য নানা ধরনের লেখচিত্র ও সারণী ব্যবহার করা হয়। তথ্য ও উপাত্ত। ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য ও উপাত্ত সম্বন্ধে জেনেছি। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। এটা একটু সুন্দর করে তোমাদের বইয়ে আন্ডারলাইন করে রাখবে, এটা পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। আর তথ্য বা ঘটনার নির্দেশে সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। ধরা যাক কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত ৩৫ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার হলো এগুলা। ৩৫ জনের নাম্বার এখানে দেওয়া আছে। এখানে নাম্বার সমূহ এই তালিকায় একটি পরিসংখ্যান। এই যে তালিকা দেওয়া আছে নাম্বারের, এটা একটা কি পরিসংখ্যান। সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত। সংখ্যা দ্বারা প্রকাশিত, এই লাইনটা সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে বইয়ে। এরপর দেখো পরিসংখ্যানের উপাত্ত। পরিসংখ্যানের উপাত্ত দুই ধরনের। কয় ধরনের হয়? দুই ধরনের, যথা এক প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর ২ নাম্বার হলো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এই দুইটা উপাত্ত সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে নিবে। এরপরে দেখো আমরা ধারাবাহিকভাবে আগাই। প্রথমে প্রাথমিক উপাত্ত। পূর্বে বর্ণিত কোনো এক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নাম্বারগুলোর প্রাথমিক উপাত্ত। এরূপ উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে। সুতরাং উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগ্রহীত হয় তাই হলো প্রাথমিক উপাত্ত। মানে যেটা সরাসরি একটা উৎস থেকে সংগ্রহীত হবে সেটা কি প্রাথমিক উপাত্ত। সরাসরি সংগৃহীত বিধায় প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি। এরপর দেখো ২ নম্বরে মাধ্যমিক উপাত্ত। পৃথিবীর কয়েকটি শহরে কোনো এক মাসের তাপমাত্রার আমাদের প্রয়োজন। যেভাবে গণিতে প্রাপ্ত নম্বরগুলো আমরা সংগ্রহ করেছি সেভাবে তাপমাত্রার তথ্য আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে সংগৃহীত উপাত্ত আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। সুতরাং এখানে উৎস হচ্ছে পরোক্ষ উৎস, মানে আমরা যেটা সরাসরি ব্যবহার করতে পারবো না, অন্যের সাহায্য নিতে হবে, সেটা হলো পরোক্ষ উৎস। পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা ভালো করে মাথায় রাখবে। অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি উপাত্ত সংগ্রহ করতে পারে না, সেহেতু তার নিকট এভাবে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক কম। এরপর দেখো আমরা অবিন্যাস ও বিন্যস্ত উপাত্তগুলো দেখি। অবিন্যস্ত মানে যেটা সাজানো থাকবে না, বিন্যস্ত মানে যেটা সুন্দর করে সাজানো থাকবে। পূর্বে বর্ণিত শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর সমূহ হলো অবিন্যস্ত উপাত্ত, কারণ সেটা সাজানো ছিল না। এখানে নাম্বারগুলো এলোমেলোভাবে আছে। নাম্বারগুলো মানের ক্রমে বলতে হয় ছোট থেকে বড় হতে হবে, নাহলে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, যে কোনো একভাবে। বিন্যস্ত উপাত্ত। উপরে বর্ণিত নাম্বারগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা পাই। উপরে যে আমাদেরকে চারটা দিয়েছিল সেটা থেকে যদি আমরা সাজানোর পরে আমরা যেভাবে পাবো, এই যে এখানে যেগুলো দিয়েছে এগুলো যদি আমরা সুন্দর করে সাজাইলে আমরা যা পাবো তা হলো এখানে দেওয়া আছে। আর সাজানোর পর এটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার সহজ নিয়ম। উপরে বর্ণিত প্রাপ্ত সর্বনিম্ন সংখ্যা হলো 50 এবং সর্বোচ্চ সংখ্যা হলো 100। এখানে নম্বরের ব্যক্তি হলো 100 থেকে কত 50। 100 থেকে 50 বিয়োগ করলে এখানে শ্রেণী ব্যবধান হলো কত 50 বা 50-এর কম সুবিধাজনক যে কোনো একটি সংখ্যা ধরা যায়। এখানে 46 থেকে শুরু করে প্রতি 5 নম্বর ব্যবধানে শ্রেণীবিন্যাস গঠন করা হয়েছে। মানে 46-এর পরে 5, তাহলে 46 থেকে 5 পর্যন্ত 50, আবার 51 থেকে 5 পর্যন্ত এইভাবে। এখানে শ্রেণীব্যক্তি আমরা 5 ধরলাম। একটু পরে তোমরা এগুলো ডিটেলস বুঝতে পারবে। উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে সুবিধাজনক ব্যবধান নিয়ে উপাত্তগুলোর কতগুলো শ্রেণীতে সাধারণত বিভক্ত করার প্রক্রিয়াই হলো শ্রেণীবিন্যাস। উপাত্তের সংখ্যার ভিত্তি করে শ্রেণী ব্যবধান সাধারণত সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 15 নির্ধারণ করা হয়। শ্রেণী ব্যবধান সর্বনিম্ন 5 বা সর্বোচ্চ 15 এর মধ্যে সাধারণত ধরা হয়। শ্রেণীবিন্যাস সংখ্যার অর্থাৎ সংখ্যা শ্রেণী নির্ধারণের জন্য নিচে সূত্র ব্যবহার করা হয়। এখানে একটা সূত্র দিবে, যে সূত্রটা ব্যবহার করে আমরা চাইলে এটা বের করতে পারি, যেটাকে বলা হয় পরিসরের সূত্র। মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, তোমরা ভালো করে জেনে নিবে, ভালো করে মুখস্থ করে ফেলবে। আমাদের একটু পর অধ্যায়ে সেটা কাজে লাগবে। পরিসরের সূত্র
সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা বা বৃহৎ সংখ্যা বা ক্ষুদ্র সংখ্যা, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে এবং এটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা যদি বের করি, আর উপাত্তের শ্রেণী সংখ্যা বের করতে হলে এটাকে শ্রেণী ব্যক্তি দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। ধরো আমরা কতটা লাইন বের করব সেটা বের করার জন্য আমাদেরকে এটা করতে হবে। বৃহত্তম সংখ্যা থেকে যদি ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিই এবং তার সাথে 1 যোগ করি এবং সেটাকে শ্রেণী ব্যক্তি, মানে কি তুমি 5 ধরবা না 10 ধরবা, 5 ধরলে ঘর কয়টা প্রয়োজন, 10 ধরলে কয়টা প্রয়োজন, সেটা এখানে বের হবে। তাহলে যদি আমরা করি, করার পর দেখো 10.2, তার মানে 11 এর কাছাকাছি, তাহলে আমাদের ঘর প্রয়োজন হবে কয়টা, 11টা। এখানে শ্রেণী ব্যক্তি যদি তুমি এখন 10 ধরতে হয়তো সংখ্যা ভিন্ন আসতো। শ্রেণী সংখ্যার দশমিক ভগ্নাংশ হলে পরবর্তী পূর্ণ সংখ্যাটিকে শ্রেণী সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। যেমন 10.2 ছিল, আমরা 11 ধরেছি। সুতরাং 46 থেকে আরম্ভ করে শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণীবিন্যাস তৈরি করলে শ্রেণী সংখ্যা হবে কয়টা, 11টা শ্রেণী সংখ্যা হবে। আমরা ডিরেক্ট এখান থেকে দেখে নিই। গণসংখ্যা সারি, গণসংখ্যা সারির মধ্যে তুমি প্রথমে এখানে শ্রেণী ব্যবধান লিখবে, শ্রেণী ব্যবধান 5 করে করে লিখবে। এরপরে দেখো টেলি, মানে 46 থেকে 50 পর্যন্ত সংখ্যা কয়টা আছে সেখানে এই অনুসারে ট্যালি দিবে। ট্যালি 1টা 2টা 3টা 4টা পর্যন্ত সমান্তরাল দেওয়া হয়। এরপর 5 নাম্বারটা আড়াআড়ি করে দেওয়া হয়, এখানে হলো 5টা। তাহলে যদি আমাদেরকে 6টা লিখতে বলে তাহলে এটার সাথে একটা দিলে হয়ে যাবে কয়টা, 6টা। এরপর পাশে গণসংখ্যা, মানে ট্যালি কয়টা সেটাকে গণসংখ্যা এখানে আমাদের লিখতে হবে। এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে পাবো, তাও আপাতত তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো উদাহরণ, কোন শহরের জানুয়ারি মাসের 31 দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া হলো। সংখ্যা সারি তৈরি করো, এখান থেকে আমাদেরকে সংখ্যা সারি তৈরি করতে বলেছে। আমরা এখন দেখব এখানের মধ্যে কিভাবে আমরা সংখ্যা সারি তৈরি করতে পারি। এখানে তাপমাত্রা নির্দেশক সংখ্যা ক্ষুদ্রতম হলো 9, আমাদেরকে আগে ছোটটা বের করতে হবে। এখান থেকে খুঁজে ছোটটা হলো কত, 9, এবং বৃহত্তম সংখ্যা বের করতে হবে, বৃহত্তম সংখ্যা হলো 25। তাহলে সুতরাং পরিসর আমরা কিভাবে বের করব, পরিসর বের করব 25 মানে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, তাহলে 17 হলো আমাদের কি পরিসর। শ্রেণীব্যক্তি আমরা 5 ধরতে চাচ্ছি, তাহলে 17কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা কয়টা ঘর লাগবে সেটা পাবো। তাহলে 17কে 5 দিয়ে ভাগ করলে 3.4। তাহলে আমি বললাম না সবসময় পূর্ণ সংখ্যা ধরতে, এখানে তোমরা এইভাবে দিয়ে পূর্ণ সংখ্যা কত হবে, 4, তাহলে 4 ধরবে। দেখো 1টা 2টা 3টা 4টা ঘর হয়েছে। এখানে আরও এক্সট্রা করে তুমি এখানে এটার জন্য একটা এটার জন্য একটা দিয়ে 6টা করতে পারো, 2টা এক্সট্রা করে দিতে পারো। এরপর আমরা এখন সেটা বের করব। তাপমাত্রা শ্রেণী, প্রথমে আমরা কত থেকে, ছোটটা থেকে ধরতেছি, 9 থেকে 5 হলে 13, এরপরে 13 পর 14 থেকে 5 পর্যন্ত 18, এইভাবে করে করে আমরা এটা সাজালাম। 9 থেকে 13 পর্যন্ত আমাদের 10টা আছে ট্যালি, মানে 10টা সংখ্যা এখানে 9 থেকে 13। যেমন আমি তোমাদেরকে একটা বুঝাই দিই, যেমন 9 একটা পাইছি, 10 আরেকটা 2টা, এরপরে হলো 10 12 3টা, এরপরে হলো যে কত পর্যন্ত, 13 পর্যন্ত নিতে পারবো, তাহলে 3টা হয়েছে। এরপরে এখান থেকে সোজা থেকে দেখি, এই তো একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, এখানে একটা 7টা, এরপরে 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 7টা, এখানে একটা 8টা, এরপরে হলো যে এখানে একটা 9টা, আরেকটা মনে হয় দিকে কোনো দিকে আছে, একটু খুঁজে নিলেই হবে। এই তো এখানে আরেকটা আছে। তাহলে মোট কয়টা, মোট হলো 10টা। তাহলে এখানে আমাদের গণসংখ্যা হবে 10। এরপর 14 থেকে 18তে কয়টা আছে সেটা দেখে নিবে, এরপরে 19 থেকে 23-এ কয়টা আছে সেটা দেখে নিবে। তাহলে মোট গণসংখ্যা এখানে কত হচ্ছে, মোট গণসংখ্যা হচ্ছে 31টা। তাহলে এভাবে করে এটা করে নিবে। গণসংখ্যা আয়ত লেখ, আমরা কিভাবে গণসংখ্যা এবং আয়ত লেখ করতে পারি। কোনো পরিসংখ্যান যখন লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তা বোঝায় ও সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন সহজ হয় তেমনি চিত্তকর্ষকও হয়, মানে আকর দেখতে ভালো লাগে। এই প্রেক্ষাপটে পরিসংখ্যান লেখচিত্রের মাধ্যমে গণসংখ্যা সারি উপস্থাপন বহু প্রচলিত পদ্ধতি। আয়ত লেখ বা গণসংখ্যা আয়ত লেখ হচ্ছে গণসংখ্যা সারির একটি লেখচিত্র। গণসংখ্যা আয়ত লেখ আঁকার জন্য নিচের ধাপগুলো আমরা অনুসরণ করতে পারি। সুবিধাজনক স্কেলে একটি গণসংখ্যা সারির শ্রেণীব্যক্তিতে আমরা কি x অক্ষ বরাবর লিখতে পারি, এবং এরপরে সুবিধাজনক আরেকটা স্কেলে y অক্ষ বরাবর আমরা আয়ত লেখ টানতে পারি। এরপরে দেখো শ্রেণীব্যক্তি ভূমি ও গণসংখ্যার মানকে আয়তের উচ্চতা ধরে আয়ত লেখ আমরা এখানে অঙ্কন করব। এরপরে উদাহরণ দেখো, আমাদেরকে উদাহরণ 2 দিয়েছে, এটা আমরা কিভাবে করি। একটি স্কুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী হলো 60 জন, সেখানে আমাদেরকে সবকিছু দেওয়া আছে এবং এখান থেকে প্রচুরক ও বেদ দেওয়া আছে। প্রচুরক তো নিশ্চয়ই এটাই হবে, সবচেয়ে বেশি আছে। তারপর আমাদেরকে এখানে একটা বক্স দিয়ে দিয়েছে, এটা থেকে আমাদের কি করতে হবে, আয়তলেখা অঙ্কন করতে হবে। এখন আয়তলেখা অঙ্কনের জন্য আমরা সুবিধাজনক যে কোনো পাশে আমরা কি করব, x অক্ষ নিব। আমরা ধরলাম এই অক্ষে x অক্ষ নিলাম, তারপরে এই দিকে আমরা নিলাম কত, এই দিকে নিলাম
ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা ধরলাম। গণসংখ্যা এখানে হাইস্ট কত আছে? হাইস্ট আছে 25 পর্যন্ত। তাহলে হাইস্ট যদি 25 পর্যন্ত থাকে আমরা এখান থেকে 1 2 3 4 এভাবে করে প্রতি ঘরে একটা একটা লিখতে পারি, অথবা তোমরা চাইলে 5 ঘর পর 5 10 15 20 25 এভাবে লিখতে পারো। এরপর দেখো এখানে যে এই চিহ্নটা দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে? এখানে দেখো শুরু হয়েছে কত থেকে? 40 থেকে। তার মানে 40-এর আগে নিশ্চয়ই আরও অনেক ধরনের সংখ্যা আছে, অনেকগুলো সংখ্যা আছে। এই যে সংখ্যাগুলো আছে এটা বোঝানোর জন্য এখানে এভাবে দেওয়া হয়েছে। 40 থেকে কত? 40 থেকে 45, 40 থেকে 45 এখানে দিল। এরপরে এখানে আবার 45 থেকে কত? 45 থেকে 50, এখানে 45 থেকে 50 লিখবে। তোমরা চাইলে এভাবে আড়াআড়ি করে লিখতে পারো, যেটা তোমাদের জন্য ভালো হবে। তাহলে 40 থেকে 45-এ ঘনসংখ্যা কত? 40 থেকে 45-এ ঘনসংখ্যা হলো 8। 8 মানে এখান পর্যন্ত। এখানে একটা তুমি কি দিবে? ফোঁটা দিবে। 45 থেকে 50 পর্যন্ত যে বরাবর ফোঁটা দিবে সেই বরাবর আগে একটা স্কেল টেনে নিবে সুন্দর করে। এরপরে দেখো এখান থেকেও নিচ বরাবর স্কেলটা সুন্দর করে টেনে নিবে। এরপর 45 থেকে 50 15, 45 থেকে 50 যদি 15 হয় তাহলে এখানে, তাহলে তুমি এই বরাবরও কি করবে? একটা স্কেল টেনে নিবে। এরপরে এই সোজাও টেনে নিবে। এরপর দেখো 50 থেকে 55-তে কত? 25, তাহলে 25 এখানে। তাহলে এই বরাবরও সোজা করে টেনে নিবে, এই বরাবরও টেনে নিবে। এভাবে করে পুরোটা চিত্রটা তোমরা এখানে করে ফেলতে পারবে। এভাবে করে ফেলে এইদিকে ভিতরেগুলোতে এভাবে আড়াআড়ি দাগ দিয়ে দিও, কিছু দেখতে সুবিধা বা ভালো লাগবে। ঠিক আছে। এরপর দেখো এখানে এই বিষয়টার ব্যাখ্যা আছে। প্রচুরক সংখ্যা 50 থেকে 55 শ্রেণীতে প্রচুরক সংখ্যা আমাদেরকে বের করতে বলছে, যেটা মানে সবচেয়ে বেশি আছে। তাহলে এই শ্রেণীতে মানে 25 সবচেয়ে বেশি আছে, তাই না? সেটা কোন শ্রেণীতে? 25 আছে 50 থেকে 55-তে। তাহলে আমরা এখানে লিখবো 50 থেকে 55 শ্রেণীতে প্রচুরক। এটা তোমরা তোমাদের মতো করে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবে। উদাহরণ 3 দেখো, কোনো বিদ্যালয়ে 10ম শ্রেণীর অধ্যয়নরত 125 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা বিশ্লেষণ করলে সারণী নিচে এখানে দেওয়া হলো। এই সারণী থেকে আমরা এখন সেটা বের করব। কি বের করতে বলছে? আয়তলেখ আঁকতে বলছে এবং সেখানে প্রচুরকটা দেখাইতে বলছে। এমনি চোখের দেখা প্রচুরক মানে কি? সবচেয়ে বেশি। বেশি কোনটাতে আছে? বেশি 40-এ আছে। 40 কোন ঘরে? 50 থেকে 60-এর ঘরে। তাহলে শ্রেণীব্যাপ্তি 50 থেকে 60-এর ঘরে প্রচুরক আছে। কিন্তু সেটা আমরা কিভাবে লেখচিত্রের মাধ্যমে বোঝাবো? সেটা যদি দেখি সেম আগের মতো করবে। এদিকে এককে x ধরবে, এদিকে y ধরবে, এদিকে গণসংখ্যা লিখবে। দেখো প্রতি 5 ঘর পর 5 10 15 20 25 30 35 40 এভাবে 5 ঘর করে ধরতে পারো। তারপর সেম তখন যেটা বলেছে এটা সেম এখানে। এরপরে ঘরগুলো মানে শ্রেণীব্যাপ্তিগুলো এখানে লিখবে। তাহলে আমরা যদি এখানে দেখি, প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি কত ছিল? 20 থেকে 30, 30-এর মধ্যে গণসংখ্যা কত? 5। তাহলে দেখো এখানের মধ্যে এখানে আমরা লিখি 20 থেকে 30, 20 থেকে 30 এটা না, এটার মধ্যে প্রথমে ছিল 5, তাহলে আমরা 5-এ একটা ফোঁটা দিচ্ছি। 5 থেকে সোজা করে টানবো, আবার এদিকে সোজা করে টানবো। এরপরে দেখো কি বলেছে, এরপরটাতে কত ছিল? এরপরটাতে ছিল 30 থেকে 40 12। তাহলে 30 থেকে 40 যদি 12 হয় তাহলে সেটা টানি 30 থেকে 40, তাহলে 12 এভাবে টানলাম। ঠিক আছে। এভাবে টানার পর এখানে ঘর হলো, আবার করতে পারলাম। এভাবে করে তোমরা এটা করে ফেলতে পারবে। আমি আশা করি যে তোমরা সহজেই এটা করতে পারবে। আশা করি তোমরা এগুলো বুঝেছো। কাজের সমাধান প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারো, আমরা অনুশীলন সমাধানে ডিরেক্ট চলে যাব। তো কিছুদিনের মধ্যে তোমাদের গণিত বিষয়ের সাজেশন আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। 1 নম্বরে দেখো আমাদেরকে কি বলেছে, 50 থেকে 60 এর শ্রেণীব্যাপ্তি কত? 51 থেকে 60, 51 থেকে 60 তাহলে কত হবে? 10 হবে। উত্তর হবে খ 10। কারণ আমরা জানি শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করে। শ্রেণীব্যাপ্তি বের করে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা এখানে হলো 60, সর্বনিম্ন সংখ্যা হলো 51 যোগ 1। এটা থেকে এটা বিয়োগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10, তাহলে উত্তর হবে 10। এরপরে দেখো 2 নম্বরে কি বলেছে, 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কোনটি? 60 থেকে 70-এর মধ্যবিন্দু। তাহলে দোনোটাকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে মধ্যবিন্দু কত হয়? 60 70-এর মাঝখান, তার মানে হবে 65। এরপর 3 নম্বরে দেখো 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? আগে আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো বের করতে হবে। বিজোড় সংখ্যা কি? 1, তাই না? এগুলো হলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা, এগুলো সবগুলো যোগ করে 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করলে যা হয় উত্তর হবে তা। তাহলে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আসবে কত? আসবে 25। 25-কে যদি 5 দিয়ে ভাগ করো 5 5 25, তাহলে উত্তর হবে খ 5 নাম্বার। উত্তর হবে 5। 25-কে 5 দিয়ে ভাগ করলে 5ই হবে। 4 নাম্বার দেখো 10 12 13 15 16 19 25 সংখ্যাগুলোর মধ্য কত? মানে মাঝখান কত? এখান থেকে আমরা 3টা কেটে দিচ্ছি, এদিক থেকে 3টা কেটে দিচ্ছি, মানে মাঝখান বের করতেছি, তাহলে 15। উত্তর হবে 15। এরপর 5 নাম্বার দেখো সংখ্যাবাচক তথ্য
তথ্যসমূহকে কি বলে? সংখ্যাবাচক তথ্যসমূহকে পরিসংখ্যান বলে। আমি তোমাদেরকে যখন রিডিং পড়াইছিলাম তখন তোমাদেরকে আন্ডারলাইন করতে বলেছিলাম এই লাইনটা। এরপরে দেখো এখানে আমাদেরকে কি বলেছে, নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দিতে বলেছে। সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচের টাকার পরিমাণ দেওয়া আছে। এখানে আমাদেরকে কি বলতেছে, উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো। পরিসর কিভাবে নির্ণয় করে? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা মনে হয় এখানে 50, 50-এর বাইরে আর নাই। সর্বনিম্ন সংখ্যা দেখো তো 25, 25-এর পর আছে 22, 22-এর পর 20। তাহলে 50 থেকে যদি 20 চলে যায়, 50 থেকে 20 চলে গেলে আর কত থাকে? আর থাকে 30। আর কত যোগ করতে হয়? পাশে 1 যোগ করতে হয় না? তাহলে যোগ 1। তাহলে 50 থেকে 20 চলে গেলে 30, 30-এর সাথে 1 যোগ করলে 31। 31 অপশনে আছে ঘ নম্বরে। তাহলে এটা হবে। উপাত্তগুলোর গড় কত? তাহলে উপাত্তগুলোর গড় বের করতে হলে সবগুলো উপাত্ত যোগ করতে হবে। 1, 2 মানে 10 জন শিক্ষার্থীর সংখ্যা না? তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। সবগুলো যোগ করলে, সবগুলো যদি তোমরা যোগ করো তাহলে 340 হবে। আমি আর করছি না, সময় চলে যাবে। এরপর দেখো এটা যদি আমরা কত দিয়ে ভাগ করি, 10 জন শিক্ষার্থী না? তাহলে 10 দিয়ে ভাগ করলে 0 0 কাটা যাবে। আর কত হবে? 34। অপশন 34 আছে। তাহলে 34 থাকলে উত্তর হবে কত? 34। চলো আমরা এখান থেকে অঙ্কের সমাধানগুলো দেখে নিই ধারাবাহিকভাবে। আশা করছি এগুলো তোমাদের কাজে দিবে। যদি বুঝতে কষ্ট হয় কমেন্ট করে আমাকে জানাবে, আমি আরও ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার দেখো, উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখি। উপাত্ত বলতে কি বোঝায়? এখানে দেখো, সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনার নির্দেশে যতগুলো নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। ধরা যাক কোনো এক পরীক্ষায় 7ম শ্রেণীর অধ্যয়নরত 34 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার হলো, এটা হলো তাদের গণিতে প্রাপ্ত নাম্বার। তাহলে এগুলাকে কি বলে? নিশ্চয়ই উপাত্ত বলে। এখানে সংখ্যা দ্বারা নির্দেশিত নাম্বারসমূহ পরীক্ষার একটি পরিসংখ্যান। সংখ্যা দ্বারা নির্দেশিত নাম্বারগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত। তাহলে এই যে নাম্বারগুলো, এগুলো কি পরিসংখ্যানের উপাত্ত। তাহলে আমরা বলতে পারি পরিসংখ্যানের উপাত্তসমূহের সংখ্যার মাধ্যমে উপস্থাপন করতে হয়, তবে কোনো বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা হয় না। যেমন একজন ছাত্রের প্রাপ্ত নাম্বার 85 বলা হলে তা পরিসংখ্যান হবে না। 9 নম্বর আমাদেরকে কি বলেছে? 9 নম্বরে বলেছে উপাত্ত কত প্রকার, প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা এবং অসুবিধাগুলো আমাদেরকে লিখতে বলেছে। আগে আমরা থিওরিগুলো পড়ে ফেলি, এরপর ধারাবাহিকভাবে আমরা অঙ্ক সমাধান করব। 9 নম্বর দেখো, পরিসংখ্যানের উপাত্ত 2 প্রকার। এটা কিন্তু আমরা দেখেছি বইয়ের মধ্যে, আমি তোমাদেরকে দাগাইতেও বলছি। 1 নম্বর 2 নম্বরের মধ্যে কি দেখো, প্রাথমিক উপাত্ত বা যেটাকে প্রত্যক্ষ উপাত্ত বলে। এরপরে হলো যে 2 নম্বরটা হলো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। আমি তোমাদেরকে যদি আগে সহজ করে বুঝাই দিই, প্রাথমিক উপাত্ত, ধরো কোনো কিছু তুমি ডিরেক্ট পেয়ে যাবে কারো কাছ থেকে, বা কারো অন্য কোনো প্রতিষ্ঠান বা কারো সাহায্য লাগবে না, তুমি ডিরেক্ট পাবে। যেমন ধরো তুমি তোমার ক্লাসের মধ্যে ছিলে এবং সেখানে 50 জনের তোমাকে গড় নাম্বার দিয়েছে যেটা লেখা ছিল, তুমি ইনস্ট্যান্ট পেয়ে গেছো। কিন্তু এটা এরপরেরটা হলো যে তোমাকে যদি বলে গত 1 মাসের বিভিন্ন দেশের তাপমাত্রা নির্ণয় করার জন্য, তুমি কি সহজে সেটা পারবে? কোনো প্রতিষ্ঠানে তখন সাহায্য নিতে হবে যাদের কাছে এই উপাত্তগুলো থাকে। প্রাথমিক উপাত্ততে সেম একই কথা বলা আছে, যেটা সহজে পাওয়া যাবে, এখানে তা লেখা আছে, একটু দেখে নিও। এবার মাধ্যমিক উপাত্ত সেম, এখানে সুবিধা অসুবিধাগুলো লেখা আছে। মাধ্যমিক উপাত্ত, এই দেখো মাধ্যমিক উপাত্ত সংগ্রহ, এখানে দুটোটা লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এরপরে দেখো 10 নম্বর কি বলেছে, অবিচ্ছিন্ন উপাত্ত কি, উদাহরণ দাও। অবিচ্ছিন্ন উপাত্তের উদাহরণ দিতে বলেছে। অবিচ্ছিন্ন উপাত্ত পরিসংখ্যানের প্রদত্ত উপাত্ত সমূহ যদি এলোমেলোভাবে থাকে, অর্থাৎ কোনো ক্রম রক্ষা না করে বিক্ষিপ্তভাবে অবস্থান করে, তখন এদেরকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন নিচে 10 জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়ের প্রাপ্ত নাম্বার এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো হলো অবিন্যস্ত উপাত্ত। এখানের মধ্যে এগুলো সবগুলো দেওয়া আছে। এরপর দেখো 11 নাম্বারটা, একটি অবিন্যস্ত উপাত্ত লিখো, মানের ক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। আমরা যদি দেখিনি, এটা নিচে একটি অবিন্যস্ত উপাত্ত দেওয়া হলো, এগুলো কোনো এক পরীক্ষায় 7ম শ্রেণীর অধ্যয়নরত 34 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বার। গণিতে প্রাপ্ত নাম্বারগুলো এখানে দেওয়া আছে এবং এখানে এগুলা কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে, তাহলে এগুলো হলো অবিচ্ছিন্ন উপাত্ত। কিন্তু উপরে বর্ণিত নাম্বারগুলো মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত করা যায়। যেমন ধরো বড় থেকে ছোট পর্যন্ত সাজাই কি করা যায়, বিন্যস্ত উপাত্তে প্রকাশ করা যায়। এভাবে সাজানো উপাত্তগুলোকে কি বলে, বিন্যস্ত উপাত্ত বলে। তুমি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যে কোনো একরকম ক্রমে সাজাতে পারো। চলো আমরা 12 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান দেখিনি, ধারাবাহিকভাবে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো এখানে দেখো কি আছে, কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো। গণসংখ্যা সারণী তৈরি করতে বলেছে।
এই ধরনের সকল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কিছুদিনের মধ্যে আমি তোমাদের গণিত বিষয় সাজেশন দিব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। তাহলে সাজেশন পেতে হলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো এখানে আমাদেরকে 60 জন শিক্ষার্থীর বিষয় সম্পর্কে দিয়েছে, এখানে সবগুলো আছে। এটা থেকে আমরা কি করব, এখানে প্রাপ্ত নম্বরের আগে প্রথমে আমাদের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়টা বের করে নিতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট হলো 22, সবচেয়ে বড় হলো 99। আমি আর বের করছি না, সময় অনেক চলে যাবে। সুতরাং প্রদত্ত উপাত্তের পরিসর বের করা তো আমরা বারবার শিখেছি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এটাই কি পরিসর। তাহলে আমাদের কত আসলো, 87 আসলো পরিসর। শ্রেণীব্যাপ্তি যদি আমি 10 ধরি, তুমি 10 ধরতে পারো, 5 ধরতে পারো। এখানে যখন দেখো 22 থেকে 99 মানে মোটামুটি অনেক বড়। এখন তুমি যদি 10 না ধরে 5 ধরো তাহলে ঘর হয়ে যাবে অনেক বেশি, এই জন্য আমরা 10 করে ধরলাম। তাহলে 10 করে ধরলে পরিসরকে যদি আমরা শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করি কত আসতেছে, 7.8। তো বললাম না, এর পরেরটা তোমাকে ধরতে হবে, এর পরের পূর্ণ সংখ্যাটা ধরতে হবে। 7.8 পরের পূর্ণ সংখ্যা হলো 8, তাহলে সংখ্যাটি হবে কত, 8। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী এখানে আমরা করলাম, প্রথমে নাম্বারের শ্রেণী দিলাম, ট্যালি দিলাম, গণসংখ্যা দিলাম। ঠিক আছে, নাম্বার আমরা 22 তো 21 থেকে ধরছি, 21 থেকে 30 পর্যন্ত 10, 31 থেকে 40 পর্যন্ত 10, এভাবে 10 করে আমরা 100 পর্যন্ত দিলাম, মানে 99 কাছাকাছি পর্যন্ত দিলাম। এরপরে ট্যালি করতেছি, ট্যালিতে দেখো প্রথম 21 থেকে 30 পর্যন্ত কত আছে এখানে খুঁজবে, কয়টা আছে এখানের মধ্যে খুঁজবে, 21 থেকে 30 পর্যন্ত কয়টা আছে, খোঁজার পর যতটা হয় অতটা ট্যালি এখানে দাগাবে। তাহলে এখানে 4টা হচ্ছে, 4টা দাগাবে এবং পরিসংখ্যানে সংখ্যায় লিখবে 4টা। সেম এভাবে সবগুলো লিখবে, লেখার পর মোট গণসংখ্যাটা যোগ করে দেবে। তাহলে গণসংখ্যা আসতেছে কত, 60। আমাদের 12 নম্বর অঙ্কটা করা হয়ে গেল। 13 নম্বর দেখো বলেছে কি, নিচের 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ 1000 টাকায় দেওয়া হলো। 5 শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। আমাদেরকে শ্রেণীব্যাপ্তি ধরতে বলেছে 5 করে। চলো আমরা এটাও দেখে নিই। প্রথমে আমরা সেম আগের মতো পরিসর বের করব। পরিসর বের করলাম, কত আসলো, পরিসর আসলো 49। শ্রেণীব্যাপ্তি আমাদেরকে 5 ধরে করতেই বলেছে, ওরা বলে দিলে তো তখন তোমাকে ওইটাই ধরে করতে হবে, নাহলে তুমি তোমার মতো করে ধরে 5, 10, 15 করতে পারো, যে কোনো 3টা থেকে একটা ধরতে পারো। 49 থেকে যদি 5কে ভাগ করি তাহলে 9.8 আসতেছে, তাহলে আমাদের ঘর লাগবে কয়টা, 10টা। এরপরে দেখো এখানে প্রদত্ত, তাহলে আমরা এই যে ঘর করব, ঘর করার সময় আমরা 10টা খেয়াল করে করব। এর পরবর্তীতে আমরা যদি দেখি এখানে মাসিক আয়ের এগুলো আমরা লিখলাম 129 থেকে 133 পর্যন্ত 5 করে, আমরা 5 করে সবগুলো ভাঙলাম। এরপরে সেম আগেরটার মতো সেখানে ট্যালি বসালাম, গণসংখ্যা কত হবে গণসংখ্যা বসালাম, শেষে গিয়ে আমরা গণসংখ্যাটা যোগ করে দিলাম। শেষে গিয়ে আমরা কি করলাম, গণসংখ্যাটা যোগ করে দিলাম। আশা করছি এই অঙ্কগুলো তোমরা পারবে, এগুলো খুবই সহজ। এরপর দেখো 14 নম্বরে কি আছে, 14 নম্বরে আছে তোমাদের বিদ্যালয়ে 8ম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো। 30 জনের দেওয়া হলো। এখানে আমাদেরকে 2টা কাজ করতে বলছে। 1 নম্বরে বলছে মানের ক্রম অনুসারে একবার সাজাতে বলছে, মানে মানের ক্রম অনুসারে হয় ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাবো। এরপরে বলেছে উপাত্তগুলো গণসংখ্যা সারণী তৈরি করতে। সেম কথা বলতেছে 100 বার। দেখো প্রথমে মানের ক্রম অনুসারে যদি সাজাই তাহলে আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি, 40 থেকে সোজা করে সাজালাম, 56 পর্যন্ত আসলো। একটা সংখ্যা যদি বারবার থাকে তাহলে বারবার তোমাকে লিখতে হবে, কোনো সমস্যা নেই, এতে কিছু হবে না। এরপরে খ নম্বরে কি বলেছে দেখো, উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে বলেছে। আমরা যদি গণসংখ্যা সারণী তৈরি করি, এখানে ওজন নির্দেশকের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা আমাদেরকে দেওয়া আছে। পরিসর বের করতে হবে, পরিসর তো তোমরা বের করা সবাই জানো, তোমরা এখন মুখস্থ করে ফেলছো বের করতে হয় কিভাবে। এরপর শ্রেণীব্যাপ্তি 5 ধরে যদি করি তাহলে কত, 3.4 আসতেছে। তাহলে এখানে আমাদের পূর্ণ সংখ্যা ধরলাম 4। এগুলো আমার থেকে ভালো পারবে এখন তোমরা। শ্রেণীব্যাপ্তি 5 ধরে আমরা যদি ট্যালি করি তাহলে ট্যালি শ্রেণীব্যাপ্তি এমন হচ্ছে, ট্যালি এমন হচ্ছে, গণসংখ্যা কত হচ্ছে, 30। আশা করছি এগুলো অনেক ভালো পারবে। কোনো এলাকায় 35টি পরিবারের লোক সংখ্যা ছিল, এখানে লোক সংখ্যাগুলো দেওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে কি করতে বলেছে, শ্রেণীব্যাপ্তি 2 নিয়ে গণসংখ্যা গঠন করতে বলেছে। চলো আমরা এটা একটু দেখে নিই। তাহলে এখান থেকে প্রথমে আমরা কি বের করব, পরিসর বের করব। পরিসর করলাম, 9 আসলো এবং আমাদেরকে বলেছে 2 করে ধরতে, তাহলে আমাদের ঘর হবে কয়টা, 5টা। 4.5 আসতেছে, তাহলে আমাদের 5টা করতে হবে। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করলে গণসংখ্যা দিলাম, ট্যালি দিলাম, গণসংখ্যা কত হয় সেটাও দিলাম। এরপর আমরা যদি করি তাহলে যোগ করার পর আমাদের কত আসতেছে, 35 আসতেছে। এগুলো তোমরা পারবে, কিন্তু তোমাদের করতে কিছুটা সময় যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এগুলো খুঁজে কি করবে, খোঁজার সময় একটা নিয়ম তোমরা অনুসরণ করতে পারো, যেটা তোমাদের জন্য ভালো হবে। যেটা ধরো পেয়ে গেছো সেটা গোল দাগ দিয়ে ফেলবে, একেবারে গোল দাগ দিবে, যাতে সেটা দ্বিতীয়বার খুঁজতে না হয়। তুমি যদি গোল দাগ না দাও, এমনি খুঁজো, তাহলে তোমার সময় অনেক চলে যাবে এবং তোমার কষ্ট হয়ে যাবে বেশি। যেটা পেয়ে যাবে সেটা গোল দাগ দিয়ে ফেলবে। এর পরবর্তীতে দেখো আমাদেরকে 16 নম্বরে কি বলেছে, 16 নম্বরে বলেছে 30 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরির টাকা নিচে দেওয়া হলো এবং আমাদেরকে বলেছে এখান থেকে ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা সারণী গঠন করতে আমাদেরকে বলেছে।
কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে গণিত বিষয় সাজেশন দিব। গণিত বিষয় সাজেশন পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এর পরবর্তীতে দেখো আমাদেরকে যেটি দিয়েছে অঙ্ক, এখানে প্রথমে আমরা কি করলাম, 5 ধরতে বলেছে। আমরা আগে পরিসর বের করে নিই। পরিসর আমাদের আসলো 31 এবং ব্যবধান ধরতে বলেছে 5। তাহলে 5 দিয়ে ভাগ করলে 6.2, তার মানে 60টি। ঠিক আছে, মনে থাকবে আশা করি। শ্রেণী সংখ্যা লিখবো, শ্রেণী সংখ্যা এভাবে সিরিয়ালে লিখবো, এরপরে ট্যালি চিহ্নগুলো দিব এবং গণসংখ্যাগুলো দিব। আশা করছি তোমরা এগুলো বসাতে পারবে। বসানোর পর মোট যত আসে অত। এই অঙ্কগুলো সহজ, 100 বার একই রকম অঙ্ক আসছে। চলো আমরা 17 নম্বর অঙ্কটা দেখে নিই। 17 নম্বর আমাদেরকে কি বলেছে, এখান থেকে বলেছে নিচের গণসংখ্যা সারণী হতে আয়ত লেখা। অনেকক্ষণ পরে একটা নতুন অঙ্ক এলো। আয়ত লেখা এবং প্রচুরক আমাদেরকে কি করতে বলেছে, নির্ধারণ করতে বলেছে। চারটা আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে শুধু করতে হবে এখান থেকে আয়ত লেখাটা করতে হবে এবং এখান থেকে প্রচুরকটা নির্ণয় করতে হবে। এমনি তোমরা চাইলে এখান থেকে বলতে পারো প্রচুরক কোথায়। প্রচুরক হলো 35-এ, মানে 31 থেকে 40-এর মধ্যে প্রচুরক আছে, কারণ সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে। বেশি থাকা মানেই তো প্রচুর থাকা, তাই না? তাহলে আমাদেরকে প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার জন্য সহজ একটা নিয়ম হলো 11 থেকে 0.5, মানে এখানে যা থাকবে এটা থেকে 0.5 বিয়োগ করে দিবে এবং সেম এটার সাথে 0.5 যোগ করবে এবং সেম সবগুলো লেখা শুরু করবে। যেমন ধরো 11.11 না, তাহলে 11 থেকে 0.5 চলে গেলে 10.5, এখানে 10.5 লিখলে এটার সাথে 0.5 যোগ করলে 20-এর সাথে, তাহলে কত হবে 20.5। এই সেম 20.5 এটার সাথে যোগ করবে পরের ঘরের সাথে, কারণ দেখো 21 থেকে 0.5 চলে গেলে 20.5 হয় না, সেম হবে। এখানে 30-এর সাথে আবার 0.5 যোগ করবে, আবার এটা এখানে লিখবে, আবার 40-এর সাথে যোগ করবে। একবার দেখলে এটা পুরোপুরি মনে থাকবে তোমাদের, আশা করি আর তোমাদেরকে বলতে হবে না। তাও একটু করে মনে রাখবে যে এটা থেকে 0.5 বিয়োগ করবে, এটার সাথে 0.5 যোগ করবে, কিন্তু দেখবে যে সিরিয়ালে এ ঘর সেম হবে, আবার এ ঘর সেম হবে। এগুলা সবগুলো ঘুরে ফিরে একই। একটা করতে পারলে বাকিগুলো তুমি মুখস্থ বসায় ফেলতে পারবে। এরপর দেখো গণসংখ্যা কত হয়, গণসংখ্যাগুলো আমাদেরকে দেওয়াই আছে, আমাদের আর করতে হচ্ছে না কিছু এখানে। এরপর আমরা এখানে এগুলো লিখে নিলাম। এক্স বরাবর, এটা বরাবর আমরা এক্স ধরলাম, নিচে এক্স ধরলাম, উপরে আমরা গণসংখ্যা হিসেবে ওয়াই ধরলাম। এরপরে এখানের মধ্যে এই চিহ্নটা মনে করে দিয়ে দিবে এখানে, কারণ এরপরে 10.5 থেকে 20.5। প্রথমে 10.5 থেকে 20.5 গণসংখ্যা কত, 10.5 থেকে 20.5 গণসংখ্যা হলো 10। তাহলে আমরা 10-এর মধ্যে ঘরটা করব এখান থেকে। তাহলে আমরা কি 10 বরাবর, 10 এখানে না, প্রতিটার এখানেই তো, এখানে 5, এখানে 10, এখানে 15, 20 এভাবে উঠছে। এখানে করে আমরা এখানে দাগ দিব। এরপর এখান থেকে করব পরেরটার গণসংখ্যা কত, 20.5-এর গণসংখ্যা ছিল 20 পর্যন্ত, তাহলে এখান থেকে দিব। এরপরে এখান থেকে পুরোপুরি নামাই ফেলবো, আবার এখানে দিব, আবার এখানে দিব। এভাবে করে তোমরা পুরোটা করে ফেলতে পারবে। এরপরে তোমরা পেন্সিল দিয়ে এখানে এভাবে করে দাগ টেনে দিও, যাতে দেখতে বোঝা যায় যে এখানে তুমি রেখাচিত্রটা করেছো। এরপরে এই রেখাচিত্র থেকে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, প্রচুরক নির্ণয় করতে বলছে। 30 থেকে 40 শ্রেণীতে প্রচুরক, কারণ এই শ্রেণীতে বিদ্যমান প্রচুরক নির্ধারণের জন্য আয়তলেখ পরিসরে, তুমি যদি আয়তলেখটা খেয়াল করো, দেখো এই মাথাটা সবচেয়ে বেশি উপরে না, এটা কার? এটা যদি আমরা দেখি নিচের দিকে, এটা হলো যে এটা 30.5 থেকে 40.5-এর এই ঘরটা, তাই না? তো তাহলে এটা নিশ্চয় প্রচুরক হবে, কারণ এটা সবচেয়ে কি আছে, বেশিবার আছে। আশা করছি আর ব্যাখ্যা করতে হবে না। তোমরা চাইলে এখান থেকে সেম এই লেখাটা লিখে দিতে পারো। এখানে এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট উপরে ডান দিকে টানি, এগুলো তোমরা বই থেকে একবার দেখে নিলে হবে। এখানে নির্ণয় প্রচুরক কত, 35.5, আমি তো তোমাদেরকে একটু আগেই বললাম। এরপরে দেখো এখানে আমাদেরকে 18 নম্বর অঙ্ক দিয়েছে। আন্তর্জাতিক ম্যাচের T20 ক্রিকেট খেলার কোন দলের সংগৃহীত রান এবং উইকেট পতনের পরিসংখ্যান নিচের সারণীতে দেখানো হলো। আয়তলেখ আঁকতে বলেছে এখান থেকে। তাহলে আমরা যদি এটা ঘরে একটু আগে দেখে নিই, এরপরে এখানে আমাদেরকে ওরা কি বলেছে দেখো, এক্স অক্ষে কি, ওয়াই অক্ষে কি, এগুলো ধরতে বলেছে। ওভারগুলো পাশে লিখলাম, শ্রেণীসীমা লিখলাম, রান লিখলাম এবং উইকেট পতন লিখলাম। এখানে লিখে এটা এখন আমরা কি করব, আমরা গণসংখ্যা আকারে এটা প্রকাশ করব। ছক কাগজে আমরা একদিকে ওয়াই দিকে গণসংখ্যা এবং এক্স দিকে শ্রেণী ব্যবধানটা ধরবো। ধরার পর আমরা এখানে প্রতিটার মধ্যে আমরা আলাদা আলাদা করে লিখবো। 1, 2, 3 আমাদের এখানে আলাদা আলাদা আছে। এখানে 1 থেকে শুরু হয়েছে, তাই আর এই দাগটা দেওয়ার প্রয়োজন নাই। এবার দেখো প্রথমে কত 6 ছিল, তাহলে 6-এর মধ্যে আমরা একটা বক্স করলাম। এরপরে ছিল 10, 10-এ একটা করলাম। ঠিক আছে, এভাবে যত প্রতিটাতে, যেমন এখানে কত 5, 5-এর মধ্যে কত ছিল আমরা যদি দেখি, 4 থেকে 5-এ ছিল 12, তাহলে আমরা যদি এখানে 12 লিখি, 12 কোথায়, এই 10, 11, 12 এটাতে না, তার মানে দেখো এই এখানে আছে, তাহলে এটা বরাবর হবে কি 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের অঙ্ক যদি আমরা যাই 19 নম্বরের মধ্যে দেখো, 19 নম্বর আমাদেরকে কি বলেছে, কোনো এক শ্রেণীর 30 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার নিচে দেওয়া হলো। উচ্চতার আয়তলেখ আঁকো এবং
এর থেকে প্রচুরক নির্ণয় করো। আমাদেরকে এখান থেকে আয়তলেখ আঁকতে বলেছে এবং প্রচুরক নির্ণয় করতে বলেছে। আগে আমরা পরিসর বের করব। পরিসর কত হয় দেখো, এখানে শিক্ষার্থীদের 145 থেকে সর্বোচ্চ এবং 180 হলো সর্বোচ্চ আর 145 হলো সর্বনিম্ন। পরিসর বের করলাম আসলো 36। 5 শ্রেণী ব্যবধান করে ধরতে বলেছে আমাদেরকে। 5 শ্রেণী ব্যবধান ধরলে 7.2 মানে 8-এর কাছাকাছি। পূর্ণ সংখ্যা আমরা 8 ধরলাম, তাহলে ঘর করতে হবে কয়টা? 8টা। মানে এখানে এই ঘরগুলো করতে হবে 8টা। এর বাইরে তোমার উপরে উচ্চতা লেখার জন্য একটা এবং নিচে মোটের জন্য একটা, এগুলো আলাদা করে তোমাকে 2টা করে নিতে হবে। তাহলে লিখলাম ট্যালি কত হলো সেটা লিখলাম, গণসংখ্যা লিখলাম। এরপর আমাদেরকে কি কাজ দিয়েছে সেটা যদি আমরা দেখি, আয়তলেখ আঁকতে বলেছে। আয়তলেখটাও আমরা সেম এখান থেকে এঁকে ফেলতে পারবো। এইদিকে ওয়াই বরাবর গণসংখ্যা ধরলাম এবং এক্স বরাবর শ্রেণীব্যাপ্তি ধরলাম। এখানের মধ্যে অনেক সংখ্যা আছে তাই আমরা এখানে এটা বাঁকা করে দিলাম। এরপর দেখো 45 থেকে 50 একটা লিখলাম, এরপরে 55 থেকে, এইভাবে করে তোমরা চাইলে এটা করে নিতে পারো। 20 নম্বরে দেখো, 20 নম্বরে কি দিয়েছে আমাদেরকে? একটা সৃজনশীল দিয়েছে। সৃজনশীলটা যদি আমরা করে নিই, সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে। উপাত্ত কত প্রকার ও কি কি লিখতে হবে। 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করতে হবে, এরপর আয়তলেখ আঁকতে হবে। 3টা কাজ দিয়েছে, 3টা আমরা ধারাবাহিকভাবে দেখে নিই। প্রথমে দেখো আমাদেরকে বলেছে উপাত্ত কত প্রকার। উপাত্ত কিন্তু 2 প্রকার, প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত যেটাকে বলে, এরপর হলো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত যেটাকে বলে। এরপর খ নম্বরে আমাদেরকে বলেছে কি বের করার জন্য? গণসংখ্যা বের করার জন্য। এখান থেকে আমরা পরিসর বের করলাম, 58 আসলো। 5 শ্রেণী ব্যবধানে আমরা গণসংখ্যা করব, কত হলো? 10.8। তার মানে আমাদের ঘর লাগবে কয়টা? ঘর লাগবে 11টা। এর পরবর্তীতে যদি যাই, এখানে হলো যে কি 5 শ্রেণী ব্যক্তি নিয়ে প্রদত্ত আমরা ঘরটা করে ফেললাম। ঘর করে এখানে নিচে গণসংখ্যা লিখে ফেললাম। গণসংখ্যা আসলো কত? 20। এরপরে দেখো ঘয় আমাদেরকে বলেছে ছক কাগজের মধ্যে দিয়ে আমরা কি করব? আয়তলেখটা অঙ্কন করব। সেম ওইখান থেকে মাপটা নিয়ে আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরলাম, এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যাপ্তিগুলো ধরলাম। ধরার পর আমরা এখান থেকে এই ঘরগুলো করে নিলাম। এগুলো আশা করছি তোমাদেরকে আর দেখাতে হবে না, তোমরা আমার থেকে এখন ভালো পারবে।